সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আমি তীর্থেন্দু হালদার রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ ক্লাস 9। তো আমরা শুরুতে দেখি যে আমাদের ক্লাস 9-এ কী কী বিষয় আছে। আমাদের ফটোশপ ক্লাস 9-এ মডিউলে যা রয়েছে তা হচ্ছে চ্যানেলস, আলফা চ্যানেল এবং অ্যাকশন। এবং আমাদের একটা ক্লাস অ্যাসাইনমেন্ট আছে যেটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে এবং এটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের শুরুতেই আমরা দেখব যে আমাদের চ্যানেল। তো আমরা ফটোশপটাকে ওপেন করে নেই। তো আমরা যখন প্রিন্টিংয়ের কোনো কাজ করি তখন মূলত আমাদের চ্যানেলটা প্রয়োজন হয়, অর্থাৎ একটা ডিজাইনের মধ্যে কালার সেপারেশন নিয়ে আসার জন্য আমরা চ্যানেলটা ইউজ করে থাকি। আমরা জানি যে আমাদের যে কালার মোড আছে RGB এবং CMYK, এগুলো অনেকগুলো কালারের সমন্বয়ে তৈরি হয়। যেমন RGB কালার মোড হচ্ছে আমাদের রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালার মিলে হচ্ছে RGB, এবং CMYK সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, এই চারটা মিলে হচ্ছে আমাদের CMYK কালার মোড। এখন আমরা যখন কোনো প্রিন্টার থেকে কোনো কিছু প্রিন্ট করি, যেমন ধরি যদি আমরা প্রেস থেকে কোনো প্রিন্ট করি, তখন ওখানে আমাদেরকে একটা কথা শুনতে হয়, সেটা হচ্ছে কয় কালারে আমরা প্রিন্ট করব, যেটা হচ্ছে 2 কালার আর 4 কালার্স। 2 কালার্স মানে হচ্ছে আমার যে চারটা মৌলিক কালার আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, এই চারটা থেকে যে কোনো দুইটা কালারের সংমিশ্রণে যখন কোনো প্রিন্ট হয় তখন সেটা হচ্ছে 2 কালার প্রিন্ট, এবং যখন চারটা মিক্সিং করে কোনো প্রিন্ট হয় তখন সেটাকে বলা হচ্ছে 4 কালার প্রিন্ট। তো আমরা যখন ডিজাইন করি, ডিজাইনটা দেখা যাচ্ছে আমরা করলাম চারটা কালার মিশ্রণ করেই, কিন্তু আমরা যদি একটা এক্সাম্পল দেখি আগে, চ্যানেলস, যদি আমরা এটার কথাই চিন্তা করি, এখানে অনেকগুলো কালারের সংমিশ্রণ আছে। মূলত এই কালারগুলো তৈরি হয়েছে আমাদের মৌলিক যে চারটা কালার আছে CMYK, এই চারটা কালার নিয়েই। এখন যদি আমি চাই না এখান থেকে আমি চারটা কালার না, আমি শুধুমাত্র এই ডিজাইনটাকে দেখতে চাচ্ছি সায়ান এবং ম্যাজেন্টা, এই দুইটা কালার মিলে আমার এই ডিজাইনটা কীরকম হবে। অথবা আমি যদি চাই যে না সায়ান এবং ইয়েলো এই দুইটা কালার মিলে যদি মিশ্রণ তৈরি হয় তাহলে আমার এই ডিজাইনটা দেখতে কীরকম হবে, সেক্ষেত্রে আমরা হেল্প নিতে পারি চ্যানেলসের। যদি আমরা লেয়ার প্যালেটের পাশেই খেয়াল করি, আমরা চ্যানেল প্যালেট পাচ্ছি। যদি আমাদের লেয়ার প্যালেট এখানে লেয়ারের পাশে যদি চ্যানেল না থাকে, সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে চ্যানেলসটাকে অন করে দিলে আমাদের ফ্লোটিং প্যানেলে চলে আসবে। এখন আমরা শুরুতে যে কাজটা করি, মূলত আপনাদের কম্পিউটারে বাই ডিফল্ট হিসেবে যখন আপনাদের থাকবে তখন চ্যানেলসের কালারগুলো শো করে, বাট আমার এখানে এখন শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পার্সেন্টেজগুলোই দেখাচ্ছে। তো এটাকে দেখার জন্য আমরা যে কাজটা করি, আমরা প্রিফারেন্স থেকে একদম ডিফল্ট সেটিংসে চলে যাই। আগে এডিট থেকে প্রিফারেন্স থেকে ইন্টারফেস, এখানে গিয়ে শো চ্যানেলস ইন কালার, এই টিকটা আমরা দিয়ে দেই। বাই ডিফল্ট এভাবেই মূলত থাকে। দেন ওকে, এবং যেহেতু আমাদের RGB মোডে আছে, আমরা এটাকে চেঞ্জ করে CMYK মোডে আপাতত করি। যেহেতু আমরা প্রিন্টিংয়ের বিষয় নিয়ে এখানে কথা বলবো, আমরা জানি কোনো প্রিন্টিং প্রেস থেকে প্রিন্টিং করলে সেটা অবশ্যই CMYK কালার মোডে হতে হয়। ওকে, ফাইন। এবার যদি আমরা খেয়াল করি, আমাদের চ্যানেলসে দেখতে পাচ্ছি আমাদের মূল চারটা কালারের চ্যানেলসটা বাদে আলাদা আলাদাভাবে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক চ্যানেলস দেখাচ্ছে। এখন যদি আমরা শুধুমাত্র সায়ান কালার কোথায় কোথায় আছে সেটাকে যদি আমরা দেখতে চাই, আমরা সায়ান চ্যানেলসটা যদি অন করি, দেখতে পাচ্ছি যে আমার ডকুমেন্টের মধ্যে যেখানে যেখানে সায়ান আছে সেটাই দেখাচ্ছে, আর বাকি যে কালার্সগুলো ছিল সেগুলো সব হোয়াইট দেখাচ্ছে, এবং হোয়াইটের বিভিন্ন শেড, অর্থাৎ ওই কালারগুলোর মধ্যে যেখানে যেখানে সায়ানের পার্সেন্টেজ শো করে সেই অংশগুলোকে কিছুটা হলেও কালার দেখায়, আর যেখানে একদম সায়ান 0%-এ আছে সেই এরিয়াটা হচ্ছে আমার একদম হোয়াইট। ম্যাজেন্টার ক্ষেত্রেও ঠিক সেম, ইয়েলোর ক্ষেত্রেও সেম। শুধুমাত্র আমার ডিজাইনে যেখানে যেখানে ইয়েলো কালারটা আছে ও শুধুমাত্র ওই কালারটাকে ইয়েলো দেখাচ্ছে, এবং বাকি যেখানে যেখানে ইয়েলোর পার্সেন্টেজ অনুযায়ী ইয়েলোর বিভিন্ন শেড দেখাচ্ছে, আর বাকি সমস্ত এরিয়াগুলো যেখানে একদম ইয়েলো নেই সেটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট। ব্ল্যাকের ক্ষেত্রেও ঠিক সেম। এখন আমরা যদি দুইটা কালারের সংমিশ্রণ করতে চাই, অর্থাৎ দুইটা কালার দিয়ে আমার ডিজাইনটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা সায়ানের সাথে যদি ম্যাজেন্টা অন করে দিই, তাহলে কি হলো, সায়ানের সাথে সাথে আমাদের
ম্যাজেন্টা কালারটাও শো করছে। যদি আমি সায়ানের সাথে কোনো ইয়েলোকে অ্যাড করতে চাই, তো সায়ানের সাথে আমি ইয়েলোটাকে অন করে দিচ্ছি। এখন সায়ান এবং ইয়েলো দুইটা মিক্স করে আমার এরকম একটা কালার তৈরি হচ্ছে। যদি আমি একইভাবে সায়ানের সাথে ব্ল্যাক অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্ল্যাকটাকে অন করে দিব এবং ইয়েলোটাকে অফ করে দিচ্ছি। তো যদি আমরা সায়ান এবং ম্যাজেন্টা দুইটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা সায়ান ম্যাজেন্টা অ্যাড করতে পারি, সাথে যে যখন আমরা যে কালারটা দরকার সেটা অ্যাড করে আমরা দেখতে পারি। যদি চারটাই অন করি তাহলে আমাদের একদম ফাইনাল ডিজাইন আউটপুট আমরা দেখতে পাচ্ছি। মূলত চ্যানেলটা ইউজ করি আমরা কালার সেপারেশনগুলো দেখার জন্য। তো চ্যানেলের বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ারিফাই হই, এটা ক্লোজ করে দেই। আমরা যদি এই দুইটা পিএসডি ফাইল যদি দেখি, 8GB এবং CMYK, আমরা 8GB ফাইলটা যদি একটু ওপেন করি, এখানে আমার তিনটা কালারে দেখা যাচ্ছে RGB। যদি আমরা চ্যানেলস থেকে শুধুমাত্র রেডটাকে অন করে বাকিগুলো যদি অফ করে দেই, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র রেডটাই দেখাচ্ছে এবং বাকি কালারগুলো ব্ল্যাক দেখাচ্ছে। অর্থাৎ 8GB মোডে যখন আমি থাকবো, তখন শুধুমাত্র আমার রেড কালারটা যদি অন থাকে, রেড চ্যানেল, সেক্ষেত্রে রেড চ্যানেলটাই শো করবে, বাকি যে কালারগুলো আছে সেগুলো সব ব্ল্যাক দেখাচ্ছে। গ্রিনের ক্ষেত্রেও ঠিক সেম, শুধুমাত্র গ্রিনটা হাইলাইটেড হচ্ছে, বাকিগুলো সবই ব্ল্যাক দেখাচ্ছে। ব্লু চ্যানেলের ক্ষেত্রেও ঠিক একইভাবে, যখন আমরা ব্লুটা অন করবো শুধুমাত্র, গ্রিন যদি অফ করে দেই তাহলে শুধুমাত্র ব্লুটা দেখাচ্ছে এবং বাকি যে চ্যানেলের যে এরিয়াগুলো ছিল এগুলো সবই কালো দেখাচ্ছে। যদি যে কোনো দুইটা অন করি তাহলে সে দুইটাই আমার এখানে ভিজিবল হবে, বাকিগুলো ব্ল্যাক হয়ে যাবে। যদি আমরা CMYK কালার মোডের বিষয়টা একটু দেখে আসি, CMYK চ্যানেলটা ওপেন করলাম, এখানে একটু দেখেন ডিফারেন্ট, কিন্তু CMYK আমরা দেখতে পাচ্ছি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। কিন্তু আমরা 8GB-তে দেখলাম যে বাকি কালারগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছিল, বাট এখানে দেখা যাচ্ছে যে বাকি কালারগুলো হোয়াইট দেখাচ্ছে। অর্থাৎ CMYK-তে যখন আমি সায়ানটা অন করছি, সায়ানটা সায়ানে দেখাচ্ছে এবং বাকি তিনটা হোয়াইট হয়ে যাচ্ছে, প্লাস আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটাও সায়ানেরই একটা শেড দেখাচ্ছে। এর কারণ হচ্ছে, আমরা যখন যদি একদম CMYK কালার মোডে আমার মূল ডিজাইনটা যদি খেয়াল করি, CMYK এটা হচ্ছে কিন্তু কি ব্ল্যাক, নট পিওর ব্ল্যাক, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম পিওর ব্ল্যাক। যে কারণে যখন আমি সায়ানটা অন করি, সায়ানের মেইন সায়ান কালারটা এখানে দেখাচ্ছে। আমরা যদি কালার পিকার থেকে একটু দেখে আসি, আইড্রপার দিয়ে কালার পিক করে, লেয়ারে যদি যাই, আমরা সায়ান কালার পিক করলাম, একদম সায়ান 100%, বাকি সব 0। যদি CMYK 100%, আমরা যদি একটু কালার পিক করে ভ্যালুটা দেখি, তাহলে আমরা 8GB কালার সেপারেশনটা বুঝলাম। যখন আমার রেড চ্যানেল অন থাকবে তখন শুধুমাত্র রেড কালারটাই ভিজিবল হবে এবং বাকি দুইটা কালারে ব্ল্যাক দেখাবে। গ্রিনের ক্ষেত্রেও ঠিক একই এবং ব্লুর ক্ষেত্রেও একই। এবার যদি আমরা CMYK এর কালার সেপারেশনটা একটু দেখে আসি, এটা হচ্ছে মূলত আমার CMYK চারটা কালার দিয়ে এখানে আছে। যদি আমার চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে যদি আমরা শুধুমাত্র সায়ানকে অন করি, তখন কি দেখাচ্ছে, সায়ানটা শুধুমাত্র কালার শো করছে, বাকি সব কালারগুলো হোয়াইট দেখাচ্ছে। ম্যাজেন্টার ক্ষেত্রেও ঠিক সেম, ইয়েলোর ক্ষেত্রে এবং ব্ল্যাকের ক্ষেত্রেও ঠিক একই। যদি আমরা যে কোনো দুইটা চ্যানেলকে অন করি তাহলে শুধুমাত্র সেই দুইটা চ্যানেলই এখানে শো করবে, অর্থাৎ দুইটা আমার পুরো ডিজাইনের মধ্যে এই দুইটা কালার যেখানে যেখানে আছে শুধুমাত্র ওই কালারগুলোই ভিজিবল হবে, বাকি সব কিছুই আমাদের হোয়াইট দেখাবে। এবং যেখানে অন্যান্য ডিজাইনের মধ্যে আমরা এই কালারের কোনো পার্সেন্টেজ থাকে, তো ওই পার্সেন্টেজ অনুযায়ী এটা আস্তে আস্তে করে ব্ল্যাকের বিভিন্ন যে শেডগুলো আছে শেডগুলো শো করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক চ্যানেলসের কাজ। মূলত চ্যানেলসটা আমরা ইউজ করি বা অ্যাপ্লাই করব কালার সেপারেশনের জন্য, অর্থাৎ যখনই আমাদের কীরকম কালার সেপারেশনের করার প্রয়োজন হবে ঠিক তখনই আমরা চ্যানেলসটা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব আলফা চ্যানেল। আলফা চ্যানেল আমাদেরকে জানতে হবে আলফা চ্যানেল আমরা কেন ইউজ করি এবং কখন ইউজ করি। আলফা চ্যানেল মূলত আমরা
কোনো সিলেকশন তৈরি করার ক্ষেত্রে আলফা চ্যানেলটা আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন কোনো স্মুথ কোনো সিলেকশন তৈরি করতে হয় যেখানে খুব ছোট ছোট অবজেক্ট থাকে, ওই ধরনের সিলেকশন করার ক্ষেত্রে আমরা আলফা চ্যানেলটি ইউজ করি। যেমনটা আমরা ধরতে পারি ফ্লাইং হেয়ার অথবা নেট, এই ধরনের কোনো সিলেকশন করার ক্ষেত্রে আমরা আলফা চ্যানেলটি ইউজ করতে পারি। তো আলফা চ্যানেল ইউজের আগে আমাদের যেটা জানতে হবে আলফা চ্যানেল কি। আমরা একটা ছবি ওপেন করি, যে কোনো একটা ছবি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমরা জাস্ট জানবো আলফা চ্যানেল কি। তো আলফা চ্যানেল জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে চ্যানেল। তো আমরা এর আগে অলরেডি জেনে আসছি চ্যানেল কি জিনিস। আমাদের কালার সেপারেশন করার জন্য আমরা চ্যানেল ব্যবহার করে থাকি এবং এক একটা কালার হচ্ছে এক একটা চ্যানেল। তো আলফা চ্যানেল হচ্ছে আমার চ্যানেল প্যালেটের যতগুলো চ্যানেল আছে এর বাইরের অতিরিক্ত কোনো চ্যানেল ক্রিয়েট করাটাই হচ্ছে আলফা চ্যানেল। সেটা একটা নির্দিষ্ট চ্যানেল লেয়ারকে ডুপ্লিকেট করে হোক অথবা নিউ চ্যানেল লেয়ার থেকে নতুন একটা ক্রিয়েট করা হোক, যেভাবেই হোক না কেন আমার যখন এটা হচ্ছে আমাদের চ্যানেল প্যালেটে যখনই আমার একটা অতিরিক্ত চ্যানেল থাকবে সেটাই হচ্ছে আমাদের আলফা চ্যানেল। তো আলফা চ্যানেলটা দেখার জন্য আমরা যেটা করি, আমাদের চ্যানেলের কালারটা অন করা আছে, আমরা কালারটা অফ করে দিই। এডিট, প্রেফারেন্স, ইন্টারফেস, শো চ্যানেলস ইন কালার, এটাকে আমরা অফ করে দিচ্ছি। এখন আলফা চ্যানেল হচ্ছে আমরা যেটা বলে আসছিলাম যে এই 4টা বা 3টা চ্যানেলের বাইরে অতিরিক্ত কোনো চ্যানেল অ্যাড করাটাই হচ্ছে আলফা চ্যানেল। তো আমরা যদি এখানে একটা এক্সট্রা চ্যানেল নেই, ক্রিয়েট নিউ চ্যানেল, এবং দেখেন এটার নাম আলফা 1 নামেই চলে আসছে। যেভাবেই আসছে বাট কালারটা কিন্তু চেঞ্জ, ব্ল্যাক হয়ে আসছে। আমরা লেয়ার মাস্কিং দেখে আসছিলাম, আলফা চ্যানেলটাও সিলেকশন তৈরি করে সেই মাস্কিং মেথড অ্যাপ্লাই করার মাধ্যমেই। অর্থাৎ মাস্কিং যখন আমরা করতাম, লেয়ার মাস্কিং, আমরা জানতাম যে ব্ল্যাক কালার যখন নিয়ে আমরা যখন পেইন্ট করতাম তখন আমার অবজেক্টটা হিডেন হয়ে যেত, এবং যখন হোয়াইট কালার নিয়ে আবার পেইন্ট করতাম তখন কালারটা আবার ফিরে আসতো বা অবজেক্টটা ফিরে আসতো। তো আলফাটাও ঠিক ওভাবেই কাজ করে। যেহেতু আলফা সিলেকশন তৈরি করে, আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমার ডকুমেন্টে বা ডিজাইনের মধ্যে যেখানে সাদা কালার থাকবে আলফা শুধুমাত্র সাদা কালারটাকেই সিলেকশন করবে। অর্থাৎ কোনো অবজেক্টকে বা ইমেজকে আমরা সিলেকশনের মধ্যে নিয়ে আসতে চাই, অবশ্যই আমাকে যে অংশটুকু সিলেকশনের মধ্যে আনবো সেটুকুকে অবশ্যই সাদা কালারের হতে হবে। তো জাস্ট এক্সাম্পল দেখার জন্য আমি যদি এখানে একটা ডিজাইন তৈরি করি, সিম্পলি একটা ইলিপস নিচ্ছি, এটার মধ্যে আমরা একটা ফেদার অ্যাপ্লাই করে দিচ্ছি, লাইক এই 50। এখন যদি আমরা এখানে কালার অ্যাপ্লাই করি, সাদা কালার দিয়ে আল্ট্রা গ্লেড দিয়ে অ্যাপ্লাই করে দিলাম আর ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা জানি আলফা কি করবে, সিলেকশন তৈরির মাধ্যমে। তো সিলেকশনের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করলাম, আমরা জানি আলফা সিলেকশন তৈরি করে সাদা কালারের মধ্যে। তো আমরা এখানে আর কিছুটা ভেরিয়েশন নিয়ে আসি, আমরা এখানে একটা ফিল্টার অ্যাপ্লাই করি, ফিল্টার থেকে পিক্সেলেট, কালার হাফটন, আমরা এখানে ম্যাক্সিমাম রেডিয়াসটা 80 আছে, এখান থেকে আমরা 20, 30 আর 80 করে দিতে পারি। ওকে, আমার এখানে আমরা একটা ডিজাইনের মতো আমরা দেখতে পাচ্ছি, ডিজাইন তৈরি হলো, অনেকগুলো ডটেড দেখা যাচ্ছে। এখন আমরা যদি সিলেকশন তৈরি করতে যাই, এখানে দেখেন অসংখ্য ছোট ছোট হোয়াইট কালারের অসংখ্য সিলেকশনের ওকে, আমরা এখানে একটা ফেদার অ্যাপ্লাই করে কালার অ্যাপ্লাই করলাম। এবারে আমরা যদি এখানে একটা ফিল্টার থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, ফিল্টার থেকে পিক্সেলেট, কালার হাফটন, এখান থেকে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি, ধর 50 রেডিয়াস নিয়ে নিলাম, দেন 50 আর 30 আমার পছন্দ মতো যেটাই নিই, জাস্ট ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিজাইন তৈরি হলো, অসংখ্য ছোট ছোট সাদা ডটেড দেখা যাচ্ছে।
এখন আমরা যদি এগুলোকে কোনো সিলেকশন তৈরি করতে চাই, সেটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট আমরা যেহেতু জানি আলফা সিলেকশন তৈরি করে এবং শুধুমাত্র যেখানে সাদা কালারটা থাকে সেটাকেই সে সিলেকশনের মধ্যে নিয়ে আসতে পারে। তো আমরা যদি এখন লোড সিলেকশন এখানে তৈরি করতে পারি, দেখি তাহলে বিষয়টা কেমন হয়। অর্থাৎ আমরা যখন চ্যানেল প্যালেটে যাই, নিচের দিকে আমাদের একটা অপশন আছে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন। লোড চ্যানেল অ্যাজ সিলেকশন আমরা এখানে ক্লিক করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যেখানে ছোট ছোট সাদা ডটের যে কালারগুলো ছিল সবগুলো আমাদের সিলেকশনের মধ্যে চলে আসছে। বাট মূলত আমার ইমেজটা তো আর এখানে দেখা যাচ্ছে না। আমরা এটাকে ইমেজে ইমপ্লিমেন্ট করতে হলে আমরা লেয়ার প্যালেটে চলে যাচ্ছি। লেয়ার প্যালেট থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে আমরা মাস্ক অ্যাপ্লাই করে দিচ্ছি। যদি আমরা একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, অর্থাৎ যে জায়গাগুলোতে আমার সাদা ছিল সে জায়গাগুলো কিন্তু সিলেকশনের মধ্যে চলে আসছে এবং কালো জায়গাগুলো থেকে আমরা মূলত আমাদের ছবিটাকে দেখতে পাচ্ছি। এভাবে কোনো ডিজাইনের কাজ আমরা করতে পারি। এই ডিজাইনটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে সিলেকশনের বিষয়টাকে বোঝানোর জন্য। অর্থাৎ আমরা যদি আবার চ্যানেল প্যালেটে যাই, আমাদের এখানে যেখানে যেখানে সাদা কালার আছে সেখানেই আমাদের আলফা কাজ করে। অর্থাৎ সাদা কালারটাকে সে সিলেকশনের মধ্যে নিয়ে আসে, কালোটাকে সিলেকশন করে না। তো এই থিওরি অ্যাপ্লাই করে আমরা আমাদের যে ফ্লাইং হেয়ারের যে বিষয়গুলো থাকে, অর্থাৎ উড়ন্ত চুলগুলো আমরা খুব সহজে সিলেকশন তৈরি করতে পারি না। বাট এই আলফার এই থিওরি অ্যাপ্লাই করে আমরা ফ্লাইং হেয়ারগুলোকে সিলেকশন তৈরি করতে পারি। তো যদি আমরা সেরকম একটা ছবি ওপেন করে দেখি যে কীভাবে মূলত ফ্লাইং হেয়ারগুলোকে মাস্কিং করার মাধ্যমে সিলেকশন করা সম্ভব, আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা একটা ফ্লাইং হেয়ারের ছবি ওপেন করি। এটাই ওপেন করলাম। তো আমাদেরকে মাস্কিং করতে গেলে কিছু স্টেপ ফলো করতে হয়। স্টেপগুলো যদি আমরা ঠিকভাবে ফলো করতে পারি তাহলেই আমাদের পক্ষে একটা সুন্দরভাবে আলফা চ্যানেলের মাধ্যমে হেয়ার সিলেকশন করা সম্ভব। তবে সব ধরনের হেয়ার আলফা চ্যানেলের মাধ্যমে সিলেকশন করা সম্ভব না। বাট একটু ডিফিকাল্ট হেয়ার হলে, যদি আমাদের মাল্টি ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ আউটডোরের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যেখানে গাছপালা বা এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, সেক্ষেত্রে ওই ধরনের ইমেজ সিলেকশন করা আলফার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। অর্থাৎ এগুলো আলফা দিয়ে সিলেকশন করা যায় না। অর্থাৎ যদি আমরা এই ধরনের একটা ছবির কথা বলি, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই ধরনের সিলেকশনগুলো মূলত আলফা থেকে করা একটু ডিফিকাল্ট। অর্থাৎ যখন আমাদের কোন ব্যাকগ্রাউন্ডে কোনো সলিড কালার থাকবে, সেটা আমরা খুব সহজেই আলফা থেকে সিলেকশন করে নিতে পারবো। তো এবারে আমরা দেখি সেই সিলেকশনের প্রসিডিউরগুলো, অর্থাৎ কোন কোন স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাদের পক্ষে আলফা দিয়ে সুন্দরভাবে সিলেকশন করা সম্ভব। আমরা লেয়ারে যাচ্ছি। লেয়ার প্যালেট থেকে শুরু থেকে আমরা যেটা করবো, আমরা লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করে নেব। লেয়ার ডুপ্লিকেট করে জাস্ট কালার সেপারেশনটা বোঝানোর জন্য আমরা দুইটা লেয়ারের মাঝে একটা আলাদা লেয়ার নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের পার্থক্যটা বোঝার জন্য আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, যাতে করে আমার পার্থক্যটা বোঝা যাবে। সরি, ওকে, কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আপাতত আমাদের লেয়ার প্যালেটের কাজ শেষ। এবার আমরা চলে যাব চ্যানেলসে। চ্যানেলসে গিয়ে আমরা আলফা চ্যানেল তৈরি করব। রেড, গ্রিন, ব্লু, এর তিনটা হচ্ছে আমাদের চ্যানেল। যখন আমরা এখান থেকে একটা এক্সট্রা চ্যানেল নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের আলফা চ্যানেল। বাট যখন এভাবে করে নিউ চ্যানেল আমরা নিচ্ছি, তখন আলফা চ্যানেল হওয়ার ফলে পুরো ইমেজটা আমরা ব্ল্যাক হয়ে আসছে। এখন তো আমি হেয়ারের সিলেকশন তৈরি করতে পারবো না, তাহলে আমাদেরকে এভাবে সরাসরি আলফা নিলে হবে না। ডিলিট করে দিলাম। আলফা চ্যানেল হচ্ছে, আমি শুরুতেই বলে আসছিলাম, অর্থাৎ আমার চ্যানেলের বাইরে অতিরিক্ত কোনো চ্যানেল অ্যাড করাটাই হচ্ছে আলফা চ্যানেল। সেটা আমরা নিউ চ্যানেল ক্রিয়েট করার মাধ্যমে করি, অথবা যে কোনো একটা চ্যানেলকে ডুপ্লিকেট করলেও সেটাই একটা আলফা চ্যানেল হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে রেড, গ্রিন, ব্লু তিনটা চ্যানেল আছে। তিনটা থেকে যেটাকেই আমি ডুপ্লিকেট করি না কেন,
সেটা আমার আলফা চ্যানেল হয়ে যাবে। আমরা প্রয়োজনে রেডটাকেও ডুপ্লিকেট করতে পারি, গ্রিনটাকেও ডুপ্লিকেট করতে পারি, অথবা ব্লুটাকেও ডুপ্লিকেট করতে পারি। বাট হেয়ার মাস্কিংয়ের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় ফলো করতে হবে, আমরা কোন চ্যানেলটাকে ডুপ্লিকেট করব। আমরা অবশ্যই ওই চ্যানেলটাকে ডুপ্লিকেট করব যে চ্যানেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার সেপারেশনটা ভালো বোঝা যায়। 95% ছবির ক্ষেত্রেই দেখা যায় ব্লু চ্যানেলটাই আমাদের কালার সেপারেশনটা ভালো বোঝা যায়। সো আমরা ব্লুটাকেই ডুপ্লিকেট করি। অন্য কোনো ইমেজের ক্ষেত্রে যদি রেড অথবা গ্রিনের সেপারেশনটা ভালো বোঝা যায়, সেক্ষেত্রে আমরা সেটাকেই ডুপ্লিকেট করব। তবে চ্যানেল ডুপ্লিকেট করার জন্য আমরা যেরকম লেয়ার ডুপ্লিকেটের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জে ছিল, এখানে আসলে এভাবে কোনো কিবোর্ড শর্টকাট নেই। আমরা রাইট ক্লিক করার মাধ্যমে ডুপ্লিকেট চ্যানেলস করতে পারি, অথবা ড্র্যাগ করে নিউ চ্যানেলের উপর ছেড়ে দিলেও আমাদের এটা ডুপ্লিকেট হচ্ছে। ব্লু কপি নামে চলে আসছে, মূলত এটাই একটা আলফা চ্যানেল। অর্থাৎ আমার মূল চ্যানেল 3টা, তার বাইরে অতিরিক্ত একটা চ্যানেলই হচ্ছে আলফা চ্যানেল। আমরা জানি আলফা চ্যানেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করে, হোয়াইট কালারটা যেখানে থাকে সেটাকে এসএস সিলেকশনের মধ্যে নিয়ে আসতে পারে। মূলত আমাদের এখানে সিলেকশন করার পার্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার আছে, এটাকে আমরা সিলেকশন করে ডিলিট করে দেব এবং ইমেজটাকে আমরা ঠিক রাখব। তো এটাকে করার জন্য আমাদেরকে আগে ইমেজটাকে একটা সিলেকশন তৈরি করতে হবে। তো সেই সিলেকশনটা আমরা প্রথমেও করতে পারি, অর্থাৎ একদম সবার শুরুতে যখন লেয়ার প্যালেটে ছিলাম তখন আমরা পেন টুল থেকে একটা সিলেকশন তৈরি করতে পারতাম, অথবা আমরা চ্যানেল ক্রিয়েট করার পরেও আমরা এটাকে সিলেকশন করতে পারি। তো যদি আমাদের নিচের দিকে বডির পার্ট থাকে, সেটাকে আমাদের অবশ্যই পেন টুল থেকে খুব স্মুথলি সিলেক্ট করে নিতে হবে, সিলেকশন করে নিতে হবে। আমরা এখানে নর্মালি পেন টুল থেকে করতে পারি, অথবা ল্যাসো টুল থেকে, যেহেতু আমার এখানে বডি পার্ট নেই, এই অংশটাকে আমরা ল্যাসো টুল থেকেও সিলেকশন করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় ফলো করতে হবে, আমরা যদি ফ্রি হ্যান্ড সিলেকশন ল্যাসো টুল থেকেই করি, ল্যাসো টুল, আমাকে অবশ্যই বডির ভিতর দিক থেকে সিলেকশনটা তৈরি করতে হবে। বডি পার্ট যেখানে আমরা আছে সেটাকে আমরা অ্যাকুরেট করে নেই। সরি, ইমেজটাকে জুম ইন করে এবারে সিলেকশন করে যাচ্ছি। অবশ্যই আমাকে হেয়ারের ভিতর দিক থেকে সিলেকশনটা তৈরি করতে হবে। জুম করে এখানে বডি পার্ট আছে, এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। যদি বেশি ভিতরে চলে আসে সেটাকে আমরা অ্যাড করে নেব। এবারে আমরা যেটা করব, যেহেতু আমার ভিতরের অংশটুকুকে সিলেকশনের প্রয়োজন নেই, সো এই অংশটুকুকে আমরা ব্ল্যাক করে দেব। আমরা খুবই সিম্পলি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করে, অর্থাৎ কন্ট্রোল ডিলিট প্রেস করার মাধ্যমে আমরা এটাকে পুরো ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দিলাম, কারণ ব্ল্যাকটুকুকে আমরা সিলেকশনের মধ্যে আনবো না। এখন প্রবলেম যেটা হচ্ছে, আমার ফেসের ভিতরের দিকটা আমাদের ব্ল্যাক ঠিকই হলো, বাট হেয়ারগুলো তো আমাদের একুরেট ব্ল্যাক না। সো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হেয়ারগুলোকে আমাদেরকে ব্ল্যাক করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেটা আছে সেটাকে তো হোয়াইট আছেই। অর্থাৎ এই পর্যায়ে এসে আমাদেরকে যে কাজটা সাধারণত করতে হয় সেটা হচ্ছে ব্ল্যাককে আরও বেশি ব্ল্যাক করা এবং হোয়াইটটাকে আরও একটু হোয়াইট করা। তো সেই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু আমার সিলেকশনটা আছে বডির ভিতরে, আমরা সিলেকশনটাকে ইনভার্স করে দেই, তাহলে আমার এই অংশটাকেও সিলেকশনের মধ্যে চলে আসবে। সিলেক্ট থেকে ইনভার্স করে দিচ্ছে, তাহলে সিলেকশন ইনভার্স হয়ে আসলো এবং আমার ভিতরের দিকটা না, আমাদের এই হেয়ারের অংশগুলো আমাদের সিলেকশনের মধ্যে আছে।
এবার খুব সিম্পলি আমরা লেভেল অথবা কার্ভ বা যেভাবে হোক না কেন আমাদের কাজ হচ্ছে লেভেল অ্যাপ্লাই করে বা কার্ভ অ্যাপ্লাই করে এই হেয়ারগুলোকে আমাদেরকে আরও বেশি ব্ল্যাক করতে হবে, এই হেয়ারের সাথে মোটামুটি একটা সিমিলারিটি নিয়ে আসতে হবে। এই জন্য আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে লেভেলস অ্যাপ্লাই করে দেখি কি হয়। আমরা জানি লেভেলের হোয়াইট পয়েন্টের কাজ হচ্ছে হোয়াইটকে আরও বেশি হোয়াইট করা এবং ব্ল্যাক পয়েন্টের কাজ হচ্ছে ব্ল্যাকটাকে আরও বেশি ব্ল্যাক করা। সো আমরা এখান থেকে ব্ল্যাকটা বাড়িয়ে দিচ্ছি। তবে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব বেশি ব্ল্যাক না, অর্থাৎ বিষয়টা এরকম না হয়ে যায় যে একদম বেশি ব্ল্যাক করে ফেললাম, তখন কি হচ্ছে এডজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো আমাদেরকে একটা লেভেলের মধ্যে রাখতে হবে যে খুব বেশি ব্ল্যাক হয়ে না যায়, মোটামুটি সিমিলারিটি যেন থাকে। যদি এখান থেকে আমাদের সিলেকশনটা খুব ভালো না হয় সেক্ষেত্রে আমাদের ফাইনাল ইমেজেও সিলেকশনটা অত ভালো হবে না। মিড লেভেলটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু হোয়াইটের কাজ হচ্ছে হোয়াইট করা, আমরা এটাকে একটু বাড়িয়ে আমাদের সাদার দিকটাও একটু বেশি করে নিলাম। এরপরে ওকে, এবার আমাদের সিলেকশনের প্রয়োজন নেই, আমরা সিলেকশনটাকে প্রয়োজনে ডিসিলেক্ট করে দিতে পারি। আমাদের কাজ মোটামুটিভাবে কমপ্লিট, কিন্তু এখন আমাদের কথা ছিল যে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব, ইমেজটাকে রাখবো। বাট এখন যদি আমরা মাস্ক অ্যাপ্লাই করি বা লোড সিলেকশন দিই তাহলে সিলেকশন কোনটুকু হবে, শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে এবং মাস্ক অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে ইমেজটা অংশটুকু থেকে যাবে, শুধু ব্যাকগ্রাউন্ড শুধু ইমেজের অংশটুকু থেকে যাবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা মাস্কিংয়ের মধ্যে চলে আসবে। কিন্তু তাতে করে যেটা হবে আমাদেরকে পরবর্তীতে সিলেকশন আবার ইনভার্স করতে হবে। আমরা এই পর্যায়ে এসে যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজটাকেই ইনভার্ট করে দেব, অর্থাৎ কালারটা চেঞ্জ করে দেব। এখানে যে কালারটা হোয়াইট দেখাচ্ছে সেটাকে আমরা ব্ল্যাক করব এবং যে কালারটা ব্ল্যাক দেখাচ্ছে সেটাকে আমরা হোয়াইট করব, এবং আমাদেরকে আরও কিছু মডিফাই করতে হবে। আমরা কালারটাকে ইনভার্ট করলে বুঝতে পারবো আমাদের কোথায় কোথায় মডিফাই করতে হবে। আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট করে দিলাম। যদি ইমেজটাকে আমরা একটু জুম করি, এই এরিয়াগুলোতে আমরা কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি, আমাদের সিলেকশন এইডসগুলো এখানে বোঝা যাচ্ছে। আমরা সিম্পলি এখানে ব্রাশ টুল অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই জায়গাটুকুকে আরও বেশি হোয়াইট করে দেব। সিম্পলি ব্রাশ নিচ্ছি, ব্রাশ নিয়ে আমরা হোয়াইট কালার নিয়ে জায়গাগুলোকে আমরা পেইন্ট করে করে ফিনিশিংটাকে করে নিচ্ছি। ব্রাশের প্রয়োজনে হার্ডনেসটা আমরা কমিয়ে দিতে পারি। জাস্ট পেইন্ট করে যতটুকু আমাদের পক্ষে ফিনিশিং স্মুথ করা সম্ভব ততটুকুই করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা লোড সিলেকশন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এবার চলে যাচ্ছি লেয়ার প্যালেটে। তো আমাদের কাজ মোটামুটিভাবে কমপ্লিট। এবার আমরা এখান থেকে লোড সিলেকশন দিচ্ছি। লোড সিলেকশন দেওয়ার ফলে যেখানে যেখানে আমাদের হোয়াইট কালার ছিল সেগুলোর সিলেকশনের মধ্যে অলরেডি চলে আসছে। এবার আমরা চলে যাচ্ছি লেয়ারে গিয়ে লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখানে মাস্ক অ্যাপ্লাই করে দেব। লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমরা আলফা থেকে সিলেকশন তৈরি করতে পারি। যদি আমরা ইমেজটাকে একটু জুম করি আমাদের অনেক জায়গায় কিছুটা প্রবলেম চলে আসবে। এগুলোকে মডিফাই করার জন্য আমরা ডজ বার্ন এগুলো অ্যাপ্লাই করব। এবং আমরা জানি যে মাস্কিং যখন আমরা করি তখন মাস্কিংয়ের যে জায়গাগুলো ফিরিয়ে আনা দরকার ওই জায়গাটাতে আমরা হোয়াইট কালার নিয়ে পেইন্ট করলে আমার আগের ইমেজগুলো চলে আসে। যেমন এই জায়গাটা কিন্তু মূলত হেয়ারের একটা শেড ছিল,
লাইটের কারণে মূলত এই জায়গাটা ফাঁকা না, বাট লাইটেন পড়ার কারণে সাদা থাকার কারণেই এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো আমরা ব্রাশ টুল নিয়ে যখন এই জায়গাটা পেন্ট করে দেব তখন আমার আগের ইমেজের অংশগুলো চলে আসবে। এগুলো মূলত ব্যাকগ্রাউন্ড না, এগুলো হচ্ছে আমার চুলের উপরে লাইট পড়ার কারণে জায়গাগুলো সাদা হয়ে আসছে। এভাবে করে আমাকে আস্তে আস্তে সময় নিয়ে অনেক সময় ধরে এই জায়গাগুলোকে পেন্ট করে করে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এভাবে যদি কোনো ইমেজ খুব সহজে ফিরে না আসে ব্যাকগ্রাউন্ড সহ, ব্যাকগ্রাউন্ড বাদে যদি কোনো ইমেজ খুব ভালোভাবে সিলেকশন তৈরি করা না যায়, সেক্ষেত্রে আমাদেরকে অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা তখন আর আলফা চ্যানেল থেকে সিলেকশন করতে পারবো না, আমাদেরকে প্রয়োজনে রিফাইনেটস করার মাধ্যমে সিলেকশন তৈরি করতে হবে। যদি রিফাইনেটসে আমাদের সিলেকশন স্মুথ না হয়, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা চুল ধরে ধরে ক্লিপিং পেন টুলের সাহায্যে ক্লিপিং করতে হবে, যেটা সময় সাপেক্ষ। আমরা এভাবে পেন্ট করে ফিরিয়ে নিয়ে আসতে পারি। খুব রাফ করে যাচ্ছি। এরপর আমরা যদি এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করি, তখন এই এডজগুলো আর একটু ক্লিয়ার বোঝা যাবে। আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। এতে করে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করার আগে আমরা এখানে বার্ন অ্যাপ্লাই করতে পারি। বার্ন টুল অ্যাপ্লাই করে জায়গাগুলোকে আমরা একটু ব্ল্যাক করে দিতে পারি। বার্ন টুল নিয়ে বার্ন এক্সপোজারটা কমিয়ে দিচ্ছি, 20% করে দিচ্ছি, খুব বেশি না, হালকা করে জায়গাগুলো পেন্ট করে যাই। ব্রাশটাকে বাড়িয়ে নিলাম। এরপরে যদি বার্ন করে আমার মোটামুটি ক্লিয়ার চলে আসে, তখন আমরা এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করতে পারি। এরপরে ফাইলটাকে সেভ করলে আমাদের হয়ে যাচ্ছে। তো এটা গেল চ্যানেলের মাধ্যমে সিলেকশন, আলফা চ্যানেলের মাধ্যমে সিলেকশন তৈরি। এবারে আমরা দেখব রিফাইন মাস্কিং এর মাধ্যমে কীভাবে খুব সহজে সিলেকশন তৈরি করা যায় এবং ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করা সম্ভব খুব সহজে রিফাইনের মাধ্যমে। যদি আমরা সেরকম কোনো একটা ছবি ওপেন করি মাল্টি ব্যাকগ্রাউন্ডের, যদি এই হর্সটাকে ওপেন করি অথবা অন্য আরেকটা ছবি ওপেন করি যেখানে মাল্টি ব্যাকগ্রাউন্ড আছে, ধরে নিচ্ছি এটাই, এখানে আমার ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার আছে, অর্থাৎ কোথাও ইয়েলো কোথাও গ্রিন এরকম আছে। সো আমরা এরকম একটা ছবি নিয়ে নিচ্ছি। আমরা আগের মতোই প্রসিডিওর ফলো করব, লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং কালার সেপারেশনটা বোঝার জন্য দুইটার মাঝে আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে পারি। আমরা প্রয়োজন এখানে একটা অন্য ছবিও ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা একটা ছবি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা এই ছবিটাই প্লেস করি, এটাকে প্রয়োজন আমি আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি। সো আগে ব্যাকগ্রাউন্ড সেট করে নিই। ওকে, এবার এটাকে আমি নিচে ড্র্যাগ করে নামিয়ে দিই। ব্যাস, আমার ইমেজে একটা
কপিরাইট সিম্বল আছে, এটাকে আমরা যদি না চাই সেক্ষেত্রে আমরা এটাকে তুলে দিতে পারি। আমরা এটাকে তুলে দিচ্ছি। কন্টেন্ট ট্যাব দিয়ে আমরা এটাকে শিফট F5 ইউজ কন্টেন্ট ট্যাব। ওকে, এবারে আমরা যেটা করব আগের মতোই আমরা সিলেকশন তৈরি করব, কিন্তু এখানে একটা বিষয় আমাকে ফলো করতে হবে। আমরা যখন আলফা চ্যানেলের জন্য যখন সিলেকশন করতাম, আমাদের সিলেকশনটা করতে হতো ইনার সাইড থেকে, অর্থাৎ ভিতরের দিক থেকে আমরা সিলেকশন তৈরি করতাম। বাট যখন আমরা রিফাইন মাস্কের মাধ্যমে কোনো ব্যাকগ্রাউন্ড ইরেজের কথা চিন্তা করব, আমাকে সিলেকশনটা করতে হবে বাইরের দিক থেকে, অর্থাৎ বডির যে অংশগুলো আছে এগুলো স্মুথ সিলেকশন করে এই ফ্লাইং হেয়ারগুলোর দিক থেকে আমাকে বাহির থেকে সিলেকশন করতে হবে। তো আমরা খুব সহজে সিলেকশনটা আমরা কুইক সিলেকশন টুল থেকে করে ফেলি, আমাদের সময় খুব কম লাগবে। আমরা জুম করে কাজ করি, রাফ করে যাচ্ছি। আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই স্মুথলি পেন টুল থেকে এটাকে সিলেকশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফিনিশিং ভালো হবে না। এই জায়গাগুলো আমরা যদি সিলেকশনের মধ্যে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাকে এটাকে সিলেকশনের মধ্যেই রাখতে হবে। সো আমরা এখানে লেসো টুল অ্যাপ্লাই করে খুব সহজেই এটা করে ফেলি, অ্যাড টু সিলেকশন করে দিচ্ছি। ওকে, এই পার্টটুকু ঠিক সেম, এই অংশগুলো আমরা অ্যাড টু সিলেকশনের মধ্যে নিয়ে আসি, করে দিচ্ছি। পুরোটাই আমাদের মূলত অ্যাড করতে হবে এরকমভাবে বাইরের দিক থেকে যতটুকু আমাদের প্রয়োজন। ওকে, এরপরে এখানে একটু প্রবলেম রয়েছে, এটাকে আমরা সিলেকশনের মধ্যে নিয়ে নিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে মাস্ক অ্যাপ্লাই করে দেব, সরাসরি অ্যাড লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দিচ্ছি। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। তো বাইরের দিকের সিলেকশনগুলো আমাদের মোটামুটি স্মুথ আছে। আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে এখন এই জায়গার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইরেজ করব। সরি, আমাদের এখানে একটা প্রবলেম ছিল, এটাকে আমরা ঠিক করে নেই। এবারে সব ঠিক আছে। এরপরে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে দিলাম, আমাদের আর কোথাও সেরকম কোনো প্রবলেম নাই। এটা একটু দেখে আসি। হ্যাঁ, এখানে আমাদের একটু প্রবলেম আছে। ওকে, এবারে অ্যাড লেয়ার মাস্ক। এবারে আমরা এখানে রিফাইন অ্যাপ্লাই করব, রিফাইন মাস্ক অ্যাপ্লাই করব। সো আমরা লেয়ার মাস্কের উপরে রাইট ক্লিক করে রিফাইন মাস্কে চলে যাচ্ছি। এখান থেকে ভিউ মোড আমরা অন লেয়ারই রেখে দিই, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে যে কাজটা কতটুকু হচ্ছে। আমরা জুম ইন জুম আউট করতে পারি এখানে। আমরা এবার রিফাইন রেডিয়াস টুলটা নিব, এক্সপ্যান্ড ডিটেকশন এরিয়ার যে টুলটা আছে এটা কি প্রেস করার মাধ্যমে চলে আসবে। স্মার্ট রেডিয়াসটা অন করে আমরা রেডিয়াসটা প্রয়োজনে বাড়িয়ে দিতে পারি। এটা সাধারণত 40 আর 45, 30 ইমেজের উপরে নির্ভর করবে এটা কতটুকু কাজ করবে। আমরা কম রাখিও করতে পারি, বেশি আমরা বাই ডিফল্ট 40 করে রাখি আপাতত। এগুলো আমরা পরে চেঞ্জ করব, অ্যাডজাস্ট এডজগুলো। এবারে আমরা জাস্ট সিম্পলি এই জায়গাগুলো পেইন্ট করলে আমাদের কাজটা হয়ে যাবে। এখানটা আমরা ড্র্যাগ করে যদি পেইন্ট করে দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আগের সেটাই চলে আসে। বাট যখন পেইন্টিং করে কার্সারটা ছেড়ে দিচ্ছি তখন দেখা যাচ্ছে জায়গাগুলো ইরেজ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ব্রাশের সাইজকে ছোট বড় করতে পারি।
টিডিএসটা কোথাও কমাতে হতে পারে, কোথাও বাড়াতে হতে পারে। ছোট করে নিই, ব্রাশটাকে প্রয়োজন এখান থেকে আর বড় করে নিতে পারি। পেন্ট করে 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 আস্তে আস্তে করে ইরেজ করে দিচ্ছি। রেডিয়াসটা প্রয়োজনে 0 করে আবার পেন্ট করে দেখি। এবারে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট, এই এডসগুলোকে আমরা অ্যাডজাস্ট করে দেখি। কন্ট্রাস্টটা কোথাও বাড়াতে হবে, শিফটটাকে একটু যদি কমিয়ে দিই তাহলে মোটামুটিভাবে স্মুথনেসটা চলে আসে। এটাকে টিকন্টিনেট অন করে দিচ্ছি, অ্যামাউন্টটা আমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। স্মুথ করার যদি প্রয়োজন স্মুথনেসটা বাড়িয়ে দিতে পারি, যদি ফেদার অ্যাপ্লাই করতে হয় এগুলো সব কিছু কমিয়ে বাড়িয়ে আমাকে বুঝে বুঝে ইমেজের উপর নির্ভর করবে এটা কোনটা কখন অ্যাপ্লাই করব। যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় দেন রিমেম্বার সেটিংসটা অন করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে মডিফাই করতে গেলে আগের সেটিংসগুলোই থেকে যায়। এরপরে ওকে, এবং আউটপুটটা অবশ্যই নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা যদি অন রাখে তাহলে আমাদের আলাদা একটা এখান থেকে আলাদা একটা লেয়ার তৈরি হবে। ওকে, তাহলে রিফাইন এডসের মাধ্যমে আমরা খুব সহজেই এইভাবে করে কোনো সিলেকশন তৈরি করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি খুব সহজেই। এবারে আমরা ফাইলটাকে সেভ করে দিচ্ছি। অবশ্যই ফাইলটা পিএসডিতে সেভ করব, যাতে করে আমাদের সুবিধা হচ্ছে পরবর্তীতে যে কোনো সময় আমরা এটা চাইলেই মডিফাই করতে পারবো। ওকে ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি ক্লাস 9-এর 2টা পার্ট দেখে ফেললাম। এবারে আমরা দেখব অ্যাকশন, অর্থাৎ ফটোশপ অ্যাকশন। আমরা যদি ফটোশপ ওপেন করি আমরা অ্যাকশনটা পাবো উইন্ডো থেকে অ্যাকশনস। তো অ্যাকশনস কী জিনিস সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, অ্যাকশন কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে, তাহলেই আমরা অ্যাকশন সম্পর্কে একটা ধারণা পাবো। অ্যাকশন হচ্ছে ফটোশপে আমাদের যে কাজ করি স্টেপ বাই স্টেপ, এগুলো একটা রেকর্ড করা একটা প্রসিডিউর, অর্থাৎ আমরা যে কাজগুলোই করি সেগুলো রেকর্ড হয়ে করে যে রাখার জন্য আমরা অ্যাকশনটা ইউজ করি। আমরা এখানে কিছু ডিফল্ট অ্যাকশন দেখতে পাচ্ছি, এগুলো মূলত ফটোশপে বাই ডিফল্ট দেয়া থাকে। আমরা প্রয়োজনে অ্যাকশন তৈরি করতে পারি, আমরা প্রয়োজনে ইন্টারনেট থেকে অ্যাকশন ডাউনলোডও করতে পারবো। যেরকম আমরা ব্রাশ ডাউনলোড করতাম ঠিক একইভাবে আমরা যদি ইন্টারনেটে সার্চ করি, গুগলে সার্চ করি ফটোশপ ব্রাশ, আমাদের ফটোশপ অ্যাকশন লিখে সার্চ দিলে আমাদের অসংখ্য অ্যাকশন চলে আসবে, সেগুলোকে আমরা ইনস্টল করে কাজ করতে পারবো। তো অ্যাকশন আমরা কেন ইউজ করব এটা আমাদেরকে জানতে হবে। অ্যাকশন আমরা তখনই ইউজ করি যখন একই কাজ আমাদেরকে বারবার করতে হয়। ব্যাচ প্রসেসিংয়ের যে কাজগুলো আছে, অর্থাৎ সেম কাজ আমাকে অনেক বহুবার করতে হবে, সেক্ষেত্রে আমরা ওই একটা কাজের যদি অ্যাকশন তৈরি করি এবং পরবর্তীতে ওই অ্যাকশনটা অন্যান্য ইমেজের উপরে বা যে কাজেই অ্যাপ্লাই করি না কেন আমার কাজটাকে খুব দ্রুত ডান করবে। যদি একটা এক্সাম্পল দেই, ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাকে 500 ইমেজ দিল এডিটিং করার জন্য, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ইমেজগুলোকে 300 পিক্সেল বাই 300 পিক্সেলে ক্রপ করতে হবে এবং ইমেজের মধ্যে ক্লায়েন্টের যে একটা কপিরাইট মার্ক আছে অর্থাৎ ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে ক্লায়েন্ট
ওয়াটারমার্ক হিসেবে একটা কপিরাইট সিম্বল রেখে দিবে, অথবা ক্লায়েন্টের লগোটাকেই সে ওয়াটারমার্ক করে রাখবে। সবগুলো ইমেজের ক্ষেত্রে সেম। তো এই কাজটা যদি 500 ইমেজের ক্ষেত্রে আমি প্রতিবার এক একটা ইমেজ ওপেন করব, কাজ ক্রপ করব, ওয়াটারমার্ক করব, এই কাজগুলো যদি আমি প্রতিবার করতে যাই 500 ইমেজ কমপ্লিট করতে, আমার মনে হচ্ছে যদি আমি রেগুলার কাজ করি 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার হিসেবেও যদি আমি কাজ করি, আমার 500 ইমেজ কাজ করতে আমার প্রায় 2 দিন সময় লাগবে, অর্থাৎ 2 ওয়ার্কিং ডেজ। তো অ্যাকশন হচ্ছে এই সেম কাজটা যদি আমরা একটা ইমেজে ম্যানুয়ালি একটা ছবির ক্ষেত্রে আমরা খুব সময় নিয়ে কাজটা করলাম, এবং পরবর্তীতে আমরা শুধুমাত্র ফোল্ডারটা তাকে দেখিয়ে দেব যে এই ফোল্ডার থেকে তুমি ইমেজগুলো নিয়ে কাজ করবে, তখন অ্যাকশন ঠিক ওভাবেই ওই ফোল্ডার থেকে ছবিগুলোকে নিয়ে ওই যেভাবে অ্যাকশনটা তৈরি করা ঠিক ওভাবেই অ্যাকশনটা অ্যাপ্লাই করবে, যাতে করে 500 ইমেজের কাজ করতে হয়তো বা আমার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। অর্থাৎ একটা রেকর্ড করা কাজ যখন অনেকগুলো ছবির সাথে আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা অ্যাকশন তৈরি করে করতে পারি, তাতে করে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং খুব দ্রুত ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দেওয়া যাবে। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে অ্যাকশন তৈরি করেও দিতে পারে, শুধুমাত্র ইমেজ ক্রপিং করার ক্ষেত্রে না, আমরা রিটাচের ক্ষেত্রেও অ্যাকশন অ্যাপ্লাই করতে পারি। ইমেজ ইফেক্টের অসংখ্য অ্যাকশন পাওয়া যায়, ক্লায়েন্ট আমাদেরকে প্রয়োজনে ইমেজ ইফেক্টের অ্যাকশন তৈরি করে দিবে, জাস্ট আমাদের কাজ হচ্ছে ওই অ্যাকশনটাকে ইমেজের উপরে অ্যাপ্লাই করা। তো শুরুতে আমরা দেখব মূলত অ্যাকশন কীভাবে কাজ করে। আমরা এখান থেকে একটা বাই ডিফল্ট একটা যে কোনো অ্যাকশন অ্যাপ্লাই করে দেখব যে অ্যাকশনের কী কী কাজ হয়। তো আমরা আগে একটা ছবি ওপেন করে তার উপরে যে কোনো একটা ডিফল্ট অ্যাকশন অ্যাপ্লাই করে দেখব যে অ্যাকশনটা কীভাবে কাজ করে। আমরা এখান থেকে এই ছবিটাই ওপেন করে নিচ্ছি। আমরা এই ছবিটার উপর একটা অ্যাকশন অ্যাপ্লাই করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট অ্যাকশন হিসেবে আছে এখানে উডেন ফ্রেম, ভিনটেজ, হোয়াটএভার। আমরা এখান থেকে উডেন ফ্রেমটা সিলেক্ট করে অ্যাপ্লাই করি, অর্থাৎ এই ছবিটার চতুর্দিকে একটা উডেন ফ্রেম তৈরি হবে। সো সেই কাজটা আমি যদি ম্যানুয়ালি করতে যাই আমাদের কত সময় লাগবে আমরা অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবো মূলত যে এখানে কী কী কাজ করা হয়েছে। আমরা অ্যাকশনটা প্লে করে দিচ্ছি, জাস্ট অ্যাকশন সিলেক্ট করে আমরা এখান থেকে প্লে করে দিব, প্লে অ্যাকশন, দেন ওকে। দেখেন আমার এখানে একটা উডেন ফ্রেম তৈরি। এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম, দেখি এখানে এই অ্যাকশনটা তৈরি করার জন্য কি কি স্টেপ ফলো করা হয়েছে। ইমেজটা একটা ডুপ্লিকেট তৈরি হয়েছে, এরপরে একটা ফ্রেম লেয়ার তৈরি হয়েছে। আর যদি এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে দেখি, এরোটা অসংখ্য কাজ, অর্থাৎ প্রত্যেকটা কাজ যা যা হয়েছে স্টেপ বাই স্টেপ এখানে রেকর্ড করা আছে। কিন্তু কি কি কাজ করা হয়েছে, ক্রপ করা হয়েছে, কোথায় কোথায় সিলেকশন তৈরি করা হয়েছে, কোথায় ফিল কালার দেওয়া হয়েছে, কোথায় কি অ্যাপ্লাই হয়েছে, কোথায় ফিল্টার অ্যাপ্লাই হয়েছে, কোথায় ব্লার অ্যাপ্লাই হয়েছে, সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। সো এই কাজটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, আমাদেরকে যত দ্রুতই কাজটা আমরা করি না কেন, ম্যানুয়ালি করতে গেলে এরকম একটা কাজ করতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে কমপক্ষে। এখন যদি আমার এরকম 100 ছবিতে কাজ করতে হয়, আমরা জাস্ট অ্যাকশনটা সিলেক্ট করে প্লে করে দিব, কাজগুলো অটোমেটিকভাবেই হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকশনের সুবিধা। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা অ্যাকশন রেকর্ড করব এবং সেটা অ্যাপ্লাই করে দেখব কিভাবে অ্যাকশনটা অ্যাপ্লাই হয়। আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা সম্পূর্ণ নতুন একটা অ্যাকশন তৈরি করব। তার আগে আমরা কিছু কাজ করে আসি। অ্যাকশনটা আমরা চাচ্ছি ব্যাচ প্রসেসিং করতে, অর্থাৎ একটা ফোল্ডার থেকে ছবিগুলোকে সে সিলেক্ট করবে, সিলেক্ট করে সে আমরা যে নির্দিষ্ট ফোল্ডারটাকে দেখিয়ে দেব, সে ওই ফোল্ডারেই ওই ফরম্যাটের ছবিগুলোকে রাখবো। অর্থাৎ আমরা চাচ্ছি একটা ফোল্ডার থেকে সে কিছু ছবিকে নিয়ে কাজ করবে এবং কাজ করার পরে সে একটা ফোল্ডারের মধ্যে গিয়ে জেপিজি ইমেজগুলোকে আলাদাভাবে রাখবে এবং পিএসডি ইমেজগুলোকেও সে আলাদাভাবেই রাখবে। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, অর্থাৎ আমরা আগে ডেস্টিনেশনটা সিলেক্ট করে আসবো এবং আমাদের সোর্স সিলেক্ট করা থাকবে। আমাদের সোর্স এখানে বিষয় না, এখানে আমাদের যে বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ ফাইলটা কোথায় থাকবে। সো আমরা ডেস্কটপে একটা ফোল্ডার করে নিচ্ছি, সব কেটে দিচ্ছি। ডেস্কটপে অ্যাকশন ওয়ার্ক নামে একটা ফোল্ডার করলাম। এবারে আমরা
আমাদের জেপিজি ইমেজগুলো একটা ফোল্ডারে থাকবে, আমাদের পিএসডি ইমেজগুলো আলাদা। অর্থাৎ জেপিজি যখন করব জেপিজি ইমেজগুলো জেপিজি ফোল্ডারে আসবে এবং পিএসডি ইমেজগুলো পিএসডি ফোল্ডারেই আসবে। আমাদের ডেস্টিনেশন তৈরি করা কমপ্লিট। এবারে আমরা অ্যাকশনে চলে যাচ্ছি। তবে অ্যাকশন করার সময় আমাদেরকে একটা কাজ ম্যানুয়ালি করতে হবে, এবং যখন আমরা অ্যাকশন রেকর্ড করব, অ্যাকশন রেকর্ড অন করার পরে আমরা কোনো ছবিকে ওপেন করব না, তাহলে প্রতিবারে আমাকে ছবিটা ওপেন করে করে দেখিয়ে দিতে হবে। আমরা জাস্ট একটা ছবিকে ম্যানুয়ালি ওপেন করে ফটোশপে, এরপরে আমরা অ্যাকশনটা রেকর্ড করব, এবং যা এখানে যে কাজ করব বাকি ছবিগুলো তো সেই একই কাজ হবে। তাহলে আমরা এখানে একটা নিউ অ্যাকশন তৈরি করে নিচ্ছি। তো নিউ অ্যাকশন তৈরি করার জন্য আমরা আগে একটা নিউ সেট তৈরি করি, কারণ এটা একটা ডিফল্ট সেট হিসেবে আছে, এর মধ্যে আমরা সম্পূর্ণ আলাদাভাবে একটা সেট তৈরি করে রাখতে চাচ্ছি। আমরা এখান থেকে একটা অ্যাকশন সেট ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ সেট। আমরা এখান থেকে সেটের নাম দিয়ে দিচ্ছি সিআইটি সেট। এটা আমাদের পছন্দ মতো যে কোনো নাম আমরা দিতে পারি। দেন ওকে, তাহলে আমাদের একটা সেট তৈরি হলো। এবারে সেটের আন্ডারে আমরা একটা অ্যাকশন তৈরি করব, ক্রিয়েট নিউ অ্যাকশন। অ্যাকশনের নাম কি হবে? অ্যাকশন। ওকে, সেট সিআইটি সেট নামেই আছে। যদি আমরা কোনো ফাংশন কি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে ফাংশন কি অ্যাড করে দিতে পারি, যে এই ফাংশন কি প্রেস করলে আমার অ্যাকশনটা কাজ করবে, আর যদি না চাই সেক্ষেত্রে নান। দেন রেকর্ড প্রেস করব। আমাদের মোটামুটিভাবে ফটোশপের রেকর্ডিং শুরু। এই রেকর্ডিং মানে হচ্ছে এখন আমি ফটোশপে যে যে কাজগুলো করব সেগুলোই স্টেপ বাই স্টেপ আমার রেকর্ড হতে থাকবে। তো ধরে নিচ্ছি আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে চাচ্ছি ডুপ্লিকেট করতে, ডুপ্লিকেট করলাম। মানে এখানে আমার অ্যাকশন প্যালেটে চলে আসছে ডুপ্লিকেট কারেন্ট লেয়ার। এবার আমি চাচ্ছি ইমেজটাকে ক্রপ করব, অর্থাৎ ইমেজ সাইজটাকে ছোট করব। আর যদি আমরা ডিরেক্ট ক্রপ থেকেই করতে চাই, অর্থাৎ এই ইমেজটাই আমরা 300 বাই 300 বা 600 বাই 600 পিক্সেলে ক্রপ করব। তার আগে ক্রপ করার আগে আমাদের দেখে নিতে হবে ইমেজের সাইজটা মূলত কত আছে, কারণ যে সাইজে ক্রপ করব যদি আমার ইমেজ তার থেকে ছোট হয় তখন তো দুই সাইডে আমাদের এক্সট্রা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। ইমেজ থেকে ইমেজ সাইজ 832 624। তো এটাকে আমরা ক্রপ করতে পারবো। দেন ওকে, আমাদের সাইজ দেখা কমপ্লিট। এইটাকে আমরা 600 বাই 600 পিক্সেলে ক্রপ করব। তো আমরা ক্রপে চলে যাচ্ছি। আমাদের 600 পিক্সেল, হাইট হচ্ছে 600 পিক্সেল। ওকে, এবারে আমাদের পজিশন সেন্টারে আছে, যদি আমরা পজিশন চেঞ্জ করতে চাই এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারি, আর যদি না চাই দেন ওকে, আমাদের ইমেজ ক্রপ কমপ্লিট। এবার আমরা এখান থেকে একটা টেক্সটকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে চাই। টাইপ নিয়ে আমরা এখানে আগে কোন টেক্সটকে ওয়াটারমার্ক করব সেই টেক্সটটাকে লিখে নিচ্ছি। ক্রিয়েটিভিটি ড্যাশ ফন্ট মিসিং দেখাচ্ছে আইটি, শুধু ক্রিয়েটিভিটি লিখে দিচ্ছি, এখানে ফন্ট টেক্সটের উপর প্রবলেম দেখাচ্ছে। ক্রিয়েটিভিটি লিখে দিলাম। ওকে, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। একটা কর্নারে রেখে দিচ্ছি। টেক্সট সাইজ যা আছে যদি এটা রাখতে চাই রেখে দেবো, যদি ছোট করতে চাই ছোট করে নেব। এরপর আমরা চাচ্ছি এটা অপাসিটি কমিয়ে দেবো। সো টেক্সটে কোনো মডিফাই করার জন্য টেক্সটটাকে আগে আমাকে তাহলে রাস্টারাইজ করে নিতে হবে, আদারওয়াইজ সবগুলো অ্যাকশনে আমার টেক্সটে শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না বা ঝামেলা হবে। সো এটাকে আমরা রাস্টারাইজ টাইপ করে নিলাম। এবার আমরা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি যাতে করে হালকা করে ওয়াটারমার্ক হিসেবে থাকে।
আমাদের অ্যাকশন তৈরি। আমরা এবার এটাকেই একটা জেপিজি ফাইল হিসেবে সেভ করব এবং আর একটা পিএসডি হিসেবে সেভ করব। তো জেপিজি হিসেবে সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ, আমাদের ডেস্টিনেশন ছিল ডেস্কটপ থেকে অ্যাকশন ওয়ার্ক, আমরা প্রথমে পিএসডিটা সেভ করি। পিএসডি ফোল্ডার সিলেক্ট করে দিলাম, দেন সেভ, ওয়ার্নিং আছে, ওকে, একটা সেভ কমপ্লিট। আমরা আবার সেভ অ্যাজ দেব জেপিজি হিসেবে, ফাইল সেভ অ্যাজ, এবার পিএসডি না, এবার হচ্ছে জেপিজি, এখান থেকে ফরম্যাট জেপিজি, দেন সেভ, কোয়ালিটি যদি 12% করে নিলাম, দেন ওকে, আমাদের সেভ কমপ্লিট। এবার আমরা এটাকে কেটে দেব, কারণ আমরা তো প্রতিবারে অ্যাকশনটি ভাবেই চাচ্ছি যে কাজ হবে এবং অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, আবার নতুন করে একটা ইমেজকে সে সিলেক্ট করে নেবে। ওকে, অ্যাকশন রেকর্ড কমপ্লিট। এবার আমরা এটাকে স্টপ করে দিচ্ছি, এতে করে আমাদের অ্যাকশন তৈরি। এবারে আমরা দেখব যে এই ইমেজটাই বা এই কাজটাই আমরা কীভাবে ব্যাচ প্রসেসিং হিসেবে কাজ করব, অর্থাৎ এই কাজটাই ঠিক কীভাবে সবগুলো ছবিতে অ্যাপ্লাই হবে। আমরা প্রয়োজন এখান থেকে একটা একটা করে ওপেন করে করে ম্যানুয়ালি করতে পারি, বাট ম্যানুয়ালি করলেও আমাদেরকে অনেকটা সময় নষ্ট হচ্ছে। আমরা তো চাচ্ছি পুরোটাই ব্যাচ প্রসেসিং হবে, অর্থাৎ একই সাথে সবগুলো অটোমেটিক, একটা সিলেক্ট করে দেব, সবগুলো অটোমেটিকভাবে নিয়ে নেবে। এই জন্য আমরা চলে যাব ফাইল থেকে অটোমেট থেকে ব্যাচ। আমাদের সেট ছিল সিআইটি সেট, অ্যাকশন ছিল অ্যাকশন বাই রানা। আমাদের সোর্স ফোল্ডারটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো কোন ফোল্ডার থেকে সে মূলত আমার ফাইলগুলোকে রিড করবে বা ফাইলগুলোকে নেবে। অ্যাকশনস, ওকে, অর্থাৎ এই ফোল্ডার থেকে ফাইলগুলোকে নিয়ে সে ডেস্টিনেশন কোথায় হবে, ফোল্ডার হলে আমাকে ডেস্টিনেশন ফোল্ডার হলো, বাট ফোল্ডারটা আমাকে দেখিয়ে দিতে হবে কোন ফোল্ডারে ফাইলগুলোকে রাখবে। আমরা ডেস্কটপ থেকে অ্যাকশন ওয়ার্ক ফোল্ডারটা দেখিয়ে দেবো এর ভিতরে, কারণ তো সে আলাদা আলাদা ফোল্ডার পেয়ে যাচ্ছে। অ্যাকশন ওয়ার্কটা ফোল্ডার দেখিয়ে দেবো। জেপিজি ফাইলটা যখন সে পাবে, কাজ করবে, তখন জেপিজি ফোল্ডারে রাখবে, পিএসডিটাকে সে পিএসডি ফোল্ডারে রাখবে, দেন ওকে। আমাদের সব কিছু সেটিংস কমপ্লিট, আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করব। আমরা একটু সময় অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি একটা ছবিকে এসে ওপেন করছে, কাজ শেষ করে ক্লোজ করে দিচ্ছে, আর একটা ছবি ওপেন হচ্ছে, কাজ শেষ হয়ে আবার ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের কাজ শেষ। যদি আমরা আমাদের ডেস্টিনেশন ফোল্ডারটা চেক করে দেখি যে আসলে কাজ হলো কি হলো না। অ্যাকশন ওয়ার্ক জেপিইজি, যেমন একটি ইমেজটাকে ওপেন করে দেখি, সবগুলো ইমেজ 600x600 ক্রপ এবং ওয়াটারমার্ক সবগুলোতেই দেখা যাচ্ছে। পিএসডির ক্ষেত্রেও ঠিক সেম। তো আমরা পিএসডি ওপেন করে দেখি, আমাদের এখানে দেখা যাচ্ছে যে লেয়ারগুলো ছিল, লেয়ার প্যালেটে গেলে আমরা সেই লেয়ারটাও পাচ্ছি এবং টেক্সটও পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের অ্যাকশন তৈরি। এবারে হচ্ছে আমরা অ্যাকশন তাহলে ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করি, সেটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা যদি ইন্টারনেট থেকে কোনো অ্যাকশন ডাউনলোড করি, অ্যাকশন ডাউনলোড করার পরে সেটা আমাকে যদি আমরা অ্যাকশন লোড দেই সেভাবেও করতে পারি, অথবা ব্রাশ যেভাবে অ্যাপ্লাই করতাম সেভাবেও পেস্ট করতে পারি, অথবা অ্যাকশনে ডাবল ক্লিক করলেও অ্যাকশনটা অটোমেটিকভাবে আমাদের অ্যাকশন প্যালেটে এখানে অ্যাড হয়ে আসে। তো যে অ্যাকশনটাই ডাউনলোড করে না কেন আমরা ওটা ডাবল ক্লিক করলে আমার এখানে অটোমেটিকভাবে অ্যাকশনটা চলে আসবে। আচ্ছা, এই অ্যাকশনটাকে যদি আমি সেভ করতে চাই, অর্থাৎ আমার তৈরি করা অ্যাকশনটা আমি সেভ করে রাখতে যাচ্ছি, সেটা কীভাবে করব। আমরা অ্যাকশনটা সিলেক্ট করব, অবশ্যই অ্যাকশন সিলেক্ট করব, আমরা সেট সিলেক্ট করব। সেটটাকে সিলেক্ট করে আমরা যদি এই অপশনসে ক্লিক করি, এখান থেকে সেভ অ্যাকশনস নামে অপশন আছে, সেভ অ্যাকশনস। আমরা কোথায় সেভ করব ডেস্টিনেশনটা দেখিয়ে দিচ্ছি, দেন সেভ। আমাদের অ্যাকশন সেভ হয়ে যাচ্ছে এবং এটা যে কেউ তার কম্পিউটারে নিয়ে ইনস্টল করে সেম প্রসিডিওরে কাজ করতে পারবে। আশা করি টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। সবাইকে আবারও ক্রিয়েটিভ আইডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।